चार ওদের তো স্যার ক্লিনিক্যাল ইয়াগুলো কম, ডিসগুলো কম হচ্ছে। ঠিক আছে, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। শুনতেছো তোমরা আমাকে? জি স্যার। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমাদের তো আমরা মোটামুটি অনলাইনে সিলেবাস শেষ করছি, কিন্তু আমরা খুব অ্যাফ্রাইড পুরো পরীক্ষা বসলে কতটুকু নিতে পারছো, আমরা কতটুকু দিতে পারছি। ডাইরেক্ট ইন্টারাকশন যেহেতু হয়নি, পরীক্ষকরা তো ছেড়ে কথা বলবে না, পরীক্ষায় তো সবই ধরবে। বিশেষ করে জেনারেল ফার্মা দিয়া, জেনারেল ফার্মা দিয়ে শুরু হয়। বায়ো ট্রান্সফরমেশন কাকে বলে, প্লাজমা হাফ লাইফ কাকে বলে, ওষুধ বের হয়ে যেতে হলে কয়টা হাফ লাইফ ক্রস করে, এই জেনারেলগুলা। আর তোমাদের একটা দুর্বলতা থেকে যাওয়ার কথা, অটোনমিকে। হ্যাঁ স্যার। না, অটোনমিকে। জি স্যার। আমরা এখনকার ক্লাসগুলো আমি আর ডক্টর জিনিয়া ভাগ করে নেব। তোমাদের যে যে পয়েন্টে উইকনেস আছে, টার্ম পরীক্ষার আগে আমরা ইয়েতে না গিয়া টার্মের ডেট দিলে পরে টার্ম হবে। আর তোমাদের তো আর কোনো কার্ড বাকি নেই বোধহয়, টার্মের পরে তো তোমাদের আমাদের টার্মে জাস্ট অ্যান্টিবায়োটিক কার্ডটাই আছে। সেকেন্ড টার্মে জাস্ট এটাই পড়ানো হয়েছিল আমাদের। সেকেন্ড টার্ম আর কোনো এরপরে আর কিছু লেফট আছে কিনা? তোমাদের প্রপ কবে? হ্যালো, জি স্যার। তোমাদের প্রপ পরীক্ষা কবে? স্যার প্রপ পরীক্ষা এমনিতে স্যার সেপ্টেম্বর অক্টোবরের দিকে হতে পারে। হতে পারে না? আমাদের কাছে যে মেসেজ আসছে যে এখন যেহেতু ইনজেকশন দিচ্ছে, টিকা অগাস্টের পরে খুলে দেবে প্রতিষ্ঠান। খুলে দেওয়ার 3 মাসের ভিতরে সব পরীক্ষাগুলো নিয়ে নেবে টানা। তো অগাস্টে পরে হলে অগাস্ট, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। তোমাদের ডিউ কবে বললা? জি স্যার। প্রপ পরীক্ষা কবে ডিউ তোমাদের? তার সেপ্টেম্বর অক্টোবর দিকে হতে পারে। এই 2021-এর। জি স্যার। জি স্যার। তোমাদের কোনো কার্ড বাকি আছে? স্যার আমাদের তো সিএনএস পড়ানো হয়নি তো স্যার। ও, ওই কথাটাই তো বলে দিবা। তাহলে সেন্ট্রাল নার্ভাসটা সিএনএস পড়ানো হয় নাই। না স্যার, রেসপিরেটরি পড়ানো হয় নাই। ও, সিএনএস এর ওই কার্ডে যেগুলো ছিল, সিএনএস, অ্যান্টিসাইকোটিক, তারপরে ওই কার্ডটা আমরা হাতি দেই নাই। হ্যাঁ না স্যার, ওটা নেই নাই স্যার। ও, অ্যানাস্থেসিয়া দশক। হ্যাঁ না স্যার, ওগুলো নেই নাই স্যার। রেসপিরেটরিও পড়ানো হয় নাই। রেসপিরেটরি পড়ানো তো বলবো তো। এন্ডোক্রাইনের মধ্যে গ্যাটা ডায়াবেটিসটা পড়ানো হয়েছিল। তাহলে তো একটা বিরাট রিস্ক। ডায়াবেটিসের তো একদম প্রচুর কথাবার্তা ইয়ে করা হবে। আমরা তাহলে আজকে সিএনএস দিয়ে আরম্ভ করি, কারণ রিভিউ হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট হলো সিলেবাস শেষ করা। ঠিক আছে, আমরা আজকে সিএনএস এর উপরে স্টার্ট করি। হ্যাঁ, তোমাদের নেক্সট কার্ড হলো সিএনএস, রেসপিরেটরি, এন্ডোক্রাইন এন্ড অটোকোয়েড, তাই না? জি স্যার। এটা হলো কার্ড 4। এই কার্ড 3 আর কার্ড 4 এ মিলে একটা টার্ম। কার্ড 3 আমরা শেষ করছি, এখন আমরা কার্ড 4 এ যেতে হবে। ওখানে সিএনএস এর মধ্যে অ্যান্টিসাইকোটিক ড্রাগ আছে, জেনারেল অ্যানাস্থেসিয়া আছে খুব গুরুত্বপূর্ণ, তারপরে অ্যানালজেসিক্স আছে, ব্যথানাশক ওষুধ জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর অটোকয়েড রিটেনে ভালো দেয় হিস্টামিন, অ্যান্টিহিস্টামিন, এনএসআইড ব্যথার ওষুধ।
অনেক গুরুত্বপূর্ণ ইয়েগুলো রয়ে গেছে। ডায়াবেটিস, আল্লাহ, এটা তো সেলিম স্যারের খুব প্রিয় সাবজেক্ট। ব্রঙ্কিয়াল অ্যাসমা, আচ্ছা ঠিক স্যার আছে। ডায়াবেটিস স্যার পড়াইছিলেন আমরা আপনি স্যার? সেই আগে ডায়াবেটিস আমরা নিয়ে নিছি অন্য কারণে, আগের সাথে মিট করি। আমরা আজকে সিএনএস এর প্রথম কার্ডটা নিয়ে আলাপ করি, সিডেটিক এবং হিপনোটিক, ঘুমের ওষুধ। ঘুমের ওষুধ দিয়ে আজকে শুরু করব। জাস্ট একটু সময় দেওয়া আমাকে, লেট আমাদের বইয়ের সাথে মিলে আনি। সিএনএস এ কতগুলো জিনিস আমাদের জানতে হবে, সেটা হলো সিডেটিক এবং হিপনোটিক। আচ্ছা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তোমাদের অ্যানাটমি জানা আছে তো? বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা নতুন একটা কার্ড স্টার্ট করব, সিডেটিভ এন্ড হিপনোটিক্স। সিডেটিভের মধ্যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট কি কি জানা আছে তোমাদের? স্যার ব্রেন এবং স্পাইনাল কর্ড। অ্যানাটমি, ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড। ব্রেইন এবং স্পাইনাল কর্ডের বাইরে যে কাভারিং থেকে, কাভারিংটার নাম কি? মেনিঞ্জাস। এই কাভার তিনটা পার্ট একদম ব্রেইনের সাথে স্পাইনাল কর্ডের গায়ে লেগে থাকে, এটাকে বলা পায়ামেটার। তারপর পায়ামেটার উপরে আছে অ্যারাকনয়েড ম্যাটার। অ্যারাকনয়েড ম্যাটারের উপরে আছে টাফ ডাবল লেয়ার এটার বলা হয় ডুরা ম্যাটার। জি, ডুরা ম্যাটারের নিচে যে স্পেস, এটাকে বলা হয় সাবডুরাল স্পেস। সমস্ত ব্লাড ভেসেল গুলা, ভেইন গুলা সাবডুরাল স্পেসে থাকে। তাহলে কারো মাথায় যদি ভালোভাবে আঘাত করা হয়, যদি সাবডুরাল স্পেসে চলে যায়, তাহলে সেখান থেকে প্রচুর ভেনাস ব্লাড আসে। ভেনাস ব্লাড গুলা একটু একটু নীলাভ, মানে একটু কালার, একটু নীল রঙের, যেহেতু এখানে কার্বন ডাইঅক্সাইড বেশি। আরো যদি আঘাত করে সাবআরাকনয়েড স্পেসে যদি চলে যায়, তাহলে আর্টেরিয়াল ব্লাড আসে। আর্টেরিয়াল ব্লাড গুলো মোর ব্রাইট। কেন? আর্টেরিয়াল ব্লাডে থাকে অক্সিজেনেটেড ব্লাড, ভেনাস বা ব্লাড গুলো ডিঅক্সিজেনেটেড ব্লাড। আর্টেরিয়াল ব্লাডে থাকে অক্সিজেন, ভেনাস ব্লাডে থাকে কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, তাহলে তোমরা সিএনএস এর মধ্যে জানো যেটা, এটা হলো ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে আমরা দুই ভাগে ভাগ করি। কিভাবে ভাগ করি? আমরা করি যে ব্রেইন ইজ কন্ট্রোল বাই ব্রেইন স্পাইনাল কর্ড। আমরা টোটাল নার্ভাস সিস্টেমকে আমরা ভাগ করি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল কনসিস্ট অফ ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড, আর পেরিফেরাল কন্ট্রোল নার্ভাস সিস্টেম ভাগ করি আমরা অটোনমিক এবং সোমেটিক। অটোনমিক এবং সোমেটিক। অটোনমিকের আবার দুই শাখা, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। তাহলে বেসলাইন ডিসকাশনটা এখানে হলো। আর তোমার ইয়ার কাজ যেটা, ব্রেইনের এই কাজগুলো যে আমাদের শরীরে হয়, দুই ধরনের নার্ভ ফাইবার আছে। একগুলো হচ্ছে যেগুলো খবর নিয়ে যায় ব্রেইনে, এটার বলে সেন্সরি ফাইবার। এগুলা আমাদের ব্রেইনের সেন্সরি কর্টেক্সে যায় শেষ হয়। আরেকজন খবর নিয়ে আসে, অ্যাকশন নিয়ে আসে, এটাকে বলা হয় মোটর ফাইবার। মোটর ফাইবারে কোন মাথা থেকে নিচের দিকে আসে, এটা হলো স্পাইনো কর্টিক্যাল। নিচের থেকে যেটা উপরে যায় এটা হলো কর্টিকো স্পাইনাল। নিচ থেকে উপরে যেটা উঠে এটা হলো স্পাইন হইয়া, বিভিন্ন প্যারিফেরি হইয়া, স্পাইনাল কর্ড হইয়া ব্রেইনে চলে যায়, এই জন্য এটাকে বলে স্পাইনোসেরিব্রাল। আর ব্রেইন থেকে খবর নিয়ে যেটা নিচের দিকে আসে এটা সেরিব্রোস্পাইনাল। আমরা তো ডিটেলসে যাব না, কিন্তু এই নার্ভ যে উপরে খবর দেয়, উপর থেকে খবর আসে, এগুলার ট্রান্সমিটিং মিডিয়ার নাম হলো নিউরোট্রান্সমিটার। কতগুলো রস, রাসায়নিক রস এই কাজটা মেসেজ ক্যারি করে এবং মেসেজ নিয়ে আসে, এগুলার নাম হলো নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার তিন রকমের, এক হলো এক্সাইটেটরি, আরেকটা হলো ইনহিবিটরি, আরেকটা হলো মিক্সড। কিছু কিছু নিউরোট্রান্সমিটারের যদি সংজ্ঞা জিজ্ঞাসা করা হয়, নিউরোট্রান্সমিটার are the chemical agents. Neurotransmitter are the chemical agents that carry message from periphery to central. তাহলে নিউরোট্রান্সমিটার কয় রকম বললাম? তিন রকম। এক হলো এক্সাইটেটরি, সে খবরটা এক্সাইটেটরি খবরগুলো নেয়। আরেকটা হলো ইনহিবিটরি, ওই নিউরোট্রান্সমিটারটা রিলিজ হলে কাজ করতে দেয় না। আরেকটা আছে তোমার এক্সাইটেটরি ইনহিবিটর, একটা হলো মিক্সড। যেমন ধরো অ্যাড্রিনালিনটা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, আবার গাবা যেটা আছে, গামা অ্যামাইনো বিউটিরিক অ্যাসিড, এটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। গাবা, গ্লাইসিন, গ্লুটামেট, এই তিনটা হচ্ছে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন, অ্যামফেটামিন, এগুলো সব হচ্ছে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। আমরা আজকে অত ইয়েতে যাব না,
আমরা আমাদের প্রথম কার্ডটা ছিল সিডেশন হিপনোটিক্স, এটা ক্লাসিফিকেশন, ইন্ডিকেশন, বেনজোডায়াজিপাম। তাহলে এখন আমাদের প্রথম কথা হলো হোয়াট ইজ সিডেশন? সিডেশন কি কেউ বলতে পারবা? হ্যালো, জি স্যার। সিডেশনের বাংলা কি? ঘুম, ঘুম, নিদ্রা। পৃথিবীর কোটি কোটি মানুষ নিদ্রা যেতে পারতেছে না। ইউরোপিয়ানরা, আমেরিকানরা 17-18টা ওষুধ খায়, তাদের কাছে স্লিপ ইজ এ গ্রেট প্রবলেম। স্লিপ ইজ এ স্টেট অফ সিএনএস ডিপ্রেশন। তোমার মস্তিষ্ককে যদি ডিপ্রেসড করে দেওয়া হয় তাহলে তোমার ঘুম আসবে, আর মস্তিষ্কে যদি উত্তেজনা দেওয়া হয় তাহলে তোমার এক্সাইটেশন আসবে। স্লিপ ইজ এ স্টেট অফ সিএনএস ডিপ্রেশন characterized by state of calmness, ঠান্ডা, শান্তি, ডিক্রিজ আইডিয়েশন, মাথার ভিতরে নতুন নতুন কোনো আইডিয়া যাবে না, ইমাজিনেশন এন্ড ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি। তাইলে ঘুমাইলে তুমি ঠান্ডা হয়ে যাবা, তোমার আইডিয়া, কোনো নতুন আইডিয়া কাজ করবে না, নতুন ইমাজিনেশন আসবে না, নতুন ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি আসবে না। বাদ দজার সোজা কথা, সিডেশন মানে স্লিপিং, ঘুম। ঘুম কত রকম? ঘুমের ক্যাটাগরি অফ স্লিপ ডিসঅর্ডার। ঘুমের ডিসঅর্ডারগুলো নিয়ে আমরা আলাপ করি। তোমরা ঘুমের আরেকটা ইংরেজি আছে, বাংলা কেউ বলতে পারো? আরেকটা নন মেডিকেল ইউজ আছে ঘুমের, স্লিপলেসনেস, ইনসমনিয়া। মেডিকেল টার্ম অফ দি স্লিপলেসনেস ইজ ইনসমনিয়া অথবা স্লিপ ডিসঅর্ডার। কারো ধারণা আছে স্লিপ ডিসঅর্ডার সম্পর্কে? না স্যার। কেউ বলতে পারো? না, স্লিপ ডিসঅর্ডার 9 রকম, মানে খুব হাসি এবং ইন্টারেস্টিং ব্যাপার। প্রথম ডিসঅর্ডারের নাম হলো ইনসমনিয়া। ইনসমনিয়া হলো অনিদ্রা। ইনসমনিয়া, অনিদ্রা, এগুলো ভিতরে ঢুকবে না যেহেতু তোমরা ডেন্টাল, অত ডিটেলস লাগবে না। 2 নম্বর হলো প্যারাসমনিয়া। প্যারাসমনিয়ার ভিতরে, প্যারাসমনিয়া মানে এই ঘুমের প্রবলেমের আশেপাশে কতগুলো প্রবলেম আছে। প্যারাসমনিয়ার মধ্যে 1 নম্বর হলো নার্কোলেপসি। ল্যাপসি মানে সে কি প্যারালাইজড হয়ে যাচ্ছে, এমন ঘুম, ঘুমের জন্য সে চোখ তুলতে পারতেছে না, নার্কোলেপসি। যেমন ট্রেনে চড়ছো, বাসে চড়ছো, পাশের লোকটা তোমার মাথাটা হেলান দিয়ে তোমার কাঁধের উপরে এমন ভাবে ঘুমাচ্ছে, তাকে উঠানো যাচ্ছে না, তার মন হলো সমস্ত দেহ শরীর অবশ হয়ে যাচ্ছে, নার্কোলেপসি। তারপর আছে সমনোবলিজম, ঘুম থেকে উঠেই দৌড়ায় কদ্দুর হাঁটি আসে, আবার আসে ঘুম যায়, এটাও একটা স্লিপ ডিসঅর্ডার, সমনোবলিজম। তোমাদের আশেপাশে কেউ আছে এরকম? ঘুম থেকে উঠে কিছু কাজ করে আবার ঘুমিয়ে যায়, কি করছে বলতে পারে না? আছে স্যার, অনেকে আছে। অনেকে এখনো আছে। আছে। আমেরিকান জার্নালে পড়লাম, একটা ফ্যামিলির লোক রাত্রে ঘুম থেকে উঠে গ্যারেজ খুলে গ্যারেজ থেকে গাড়ি বাইর করে বেশ কতটুকু গাড়ি চালায় আবার গ্যারেজে গাড়ি রেখে শুয়ে ঘুমিয়ে যায়, কি করছে এটা সে বুঝতে পারে না। এটাকে বলে সমনোবলিজম অথবা স্লিপ ওয়াকিং, ঘুম থেকে উঠে কতটুকু হেঁটে আসে। তারপরে যেটা তোমার আমার সবার ছিল নকচারাল এনুরিয়াসিস, বিছনা ভিজানো। কেউ বলতে পারে সে বিছনা ভিজায় না? কোনো বাপের বেটা বা বেটি কত বছর পর্যন্ত বিছনা ভিজায় অন এন এভারেজ? 6-7 বছর। 6। তুমি আন্দাজে বলছো, তারপর তোমার এটা হয়ে গেছে। তাইলে নকচারাল এনুরিয়াসিস পেডিয়াট্রিক এক্সামের সময়, এমবিবিএস বা এফসিবিএস এক্সামের সময় এটা একটা ইন্টারেস্টিং কেস। বেড ওয়েটিং অথবা নকচারাল এনুরিয়াসিস, রাত্রে বিছনা ভিজানো। তখন একজন মা এসে বলে যে ডাক্তার আমার উদ্ধার করো, আমি আর কাপড় চোপড় দিতে পারতেছি না, আমার বেবি একদম আমাকে টায়ার্ড করে ফেলছে। প্রথম প্রশ্ন হবে তোমার বেবির বয়স কত? যদি 6 বছর পর্যন্ত হয় ইট ইজ নর্মাল, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। 6-এর পরে সাধারণত ইউরিনারি সিস্টেমটা ম্যাচিউর হয়ে যায়, ব্লাডার কন্ট্রোলটা চলে আসে, তখন আর ঝামেলা নাই। কিন্তু 6-এর বেশি হলে এটা নিয়ে থিঙ্ক করার ব্যাপার আছে, কিছু হেল্পের ব্যাপার আছে। তাইলে নকচার্নাল এনুরিয়াসিস মানে সাদা ইংরেজি হবে ব্যাড ওয়েটিং, এটা স্লিপ ডিসঅর্ডার, ঘুমের গভীর ঘুমের মধ্যে হয়, বিছনা ভিজাইয়া দেয়। তারপরে আসে তোমার স্লিপ অ্যাপনিয়া, ঘুমাইতে ঘুমাইতে হঠাৎ করে শ্বাস নেয়, বাচ্চাদের বেশি হয়, মা খুব আতঙ্কিত, কি আমার বেবি শ্বাস নিচ্ছে না কেন? স্লিপ অ্যাপনিয়া, কতক্ষণ পর আবার একদম বড় টান দিয়ে শ্বাস নেয়, দিস ইজ কল স্লিপ অ্যাপনিয়া। এখন আমরা ওষুধে চলে আসি, সিডেটিভ and hypnotics. Sedative are the drugs which reduces anxiety and exert a
calming effect. It's called sedative or anxiolytic. যারা নোট করতে চাও নোট করতে পারো সামান্য। Sedative drugs are the drugs that produces a calming মানে ঠান্ডা, CALMING, calming or quietening effect. ইংরেজিগুলো তোমরা quiet মানে ঠান্ডা করে দেওয়া, QUIETING, quietening effect. Sedative are the drugs that produces calmness, CALMNESS, calmness or quietening effect and reduces the excitement. এটা হলো sedative. পাশাপাশি একটা শব্দ hypnotics, নিদ্রার ড্রাগ। Hypnotics are the drug that induces sleep resembling to natural sleep. নর্মাল স্বাভাবিক ঘুমের মতো ঘুম আনয়ন করে যেগুলো, সেগুলো হচ্ছে হিপনোটিক। হিপনোসিস কথাটা দেখবে জাদুঘরেরা মাথার উপরে হাত টাত বুলায় বিভিন্ন মেকানিজম করে সব অডিয়েন্সকে ঘুম পাড়ায় ফেলে। এই হিপনোসিস শব্দটা কোন থেকে আসছে? হিপনোসিস। তাহলে হিপনোসিস হলো ঘুমের ড্রাগ, সিডেটিভ হলো অ্যাংজাইটি কমায় দেওয়া, অ্যাংজিওলাইটিক। অ্যাংজিওলাইটিক ড্রাগের মেডিকেল টার্ম হলো সিডেটিভ আর ঘুমের মেডিকেল টার্ম হলো হিপনোটিক্স। তাহলে আবার বলি, sedative drugs are the drugs that reduces anxiety and produces a calming effect. Calming effect. Sedative drugs are the drug that produces a calming effect and reduces anxiety or excitement. উত্তেজিত, খুব চিন্তায় আছো, তাহলে sedative drug খাবে। আর hypnotic drug হলো যেগুলো induces sleep, ঘুম নিয়ে আসবে, resembling normal sleep. এখন আসো, বিভিন্ন বইয়ে জার্নালে তোমরা দেখবা ঘুমের স্টেজগুলো। Sleep can be classified into two types depending on the physiological characteristics. প্রথম হলো নন র্যাপিড আই মুভমেন্ট, ঘুমের মধ্যে যে চোখ ঘুরে, এটা খেয়াল করছো বাচ্চাদের? হ্যালো, জি স্যার, জি স্যার। চোখ ঘুরে খেয়াল করছো? এটাকে বলে আই মুভমেন্ট। এই আই মুভমেন্ট হিসেবে ঘুমের দুই ভাগ করছে, একটা হচ্ছে র্যাপিড আইবল মুভমেন্ট আর একটা হচ্ছে নন র্যাপিড আইবল মুভমেন্ট। র্যাপিড আইবল মুভমেন্ট যেটা, সেটা থ্রুআউট দি স্লিপের মধ্যে এই দুইটা, একটা বলে নন র্যাম আর একটা বলে র্যাম। র্যাপিড আইবল মুভমেন্ট আর একটা হলো নন র্যাপিড আইবল মুভমেন্ট। নন র্যাপিড আইবল মুভমেন্টের মধ্যে মানুষ স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে ফুটবল মারা, মানে ফুটবল মারতেছে দেখা তোমার মশারির স্ট্যান্ড কতজনে ভাঙছে স্টুডেন্ট লাইফে, তোমরা হয়তো এটা জানো কিনা জানি না। ঘুমের মধ্যে দেখছে সে বল খেলতেছে, আসলে সে মশারির স্ট্যান্ডে লাথি মারতেছে। তারপরে মাথার বালিশ কতজনে সিঁড়ি টুকরে টুকরে করে ফেলছে, ঘুমের মধ্যে দেখতেছে সে মারপিট করতেছে। এগুলো বেশিরভাগই নন র্যাম স্লিপে হয়। আর র্যাম স্লিপ যেটা র্যাপিড আইবল মুভমেন্ট, তোমাদের এই পর্যায়ে শুধু এটুকু জানলেই চলে যে ঘুমের দুইটা স্টেজ, র্যাপিড আইবল মুভমেন্ট, নন র্যাপিড আইবল মুভমেন্ট। এখন আসল মূল কাজের কথা চলে আসি। বাইবেতে বা রিটেনে ডিফাইন সিডেটিভ অ্যান্ড হিপনোটিক ড্রাগস। আবার বলে দিচ্ছি, সিডেটিভ ড্রাগস আর দ্য ড্রাগস দ্যাট প্রডিউসেস এ কামনেস অথবা কোয়াইটেনিং ইফেক্ট। ঠান্ডা, কোয়াইট মানে তুমি চুপচাপ হয়ে যাওয়া, কোয়াইটেনিং ইফেক্ট, QUIETENING, কোয়াইটেনিং ইফেক্ট that reduces anxiety and excitement. বড় হয়ে গেছো, খুব মারধর করতে চাচ্ছ অথবা অ্যাংজাইটিতে আছো, সে অবস্থায় যে ওষুধগুলো আমরা দেবো তোমাকে, সেটা হবে সিডেটিভ। আর হিপনোসিস মানে ঘুম, যেগুলো ইনডিউসেস স্লিপ রেজেম্বলিং টু ন্যাচারাল স্লিপ, প্রাকৃতিক স্লিপের মতো। এবার আসো আমরা ঘুমের ওষুধের ক্লাসিফাই করি। ক্লাসিফাই করলে ঘুমের ওষুধের অ্যাকচুয়ালি এই ক্লাসিফিকেশন যেগুলো, এগুলো হলো আমরা দুই ভাগ ক্লাসিফাই করব, শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং। আরেকভাবে আমরা ক্লাসিফাই করতে পারবো বেনজোডায়াজিপাম, নন বেনজোডায়াজিপাম। বেনজোডায়াজিপাম গ্রুপ যেটা, বেনজো নতুন শুনছে শব্দগুলো, দেখো আমরা যেহেতু ফেস টু ফেস নিতে পারতেছি না, একটু কান খাড়া না করলে পরে কবে স্যার বুঝি নেই কিছু। বেনজোডায়াজিপাম একটা গ্রুপ, বারবিচুরেটস একটা গ্রুপ, নন বেনজোডায়াজিপাম একটা গ্রুপ। তাহলে যদি রিটেনের প্রশ্ন আসে ক্লাসিফাই সিডেটিভ অ্যান্ড হিপনোটিক ড্রাগস, তাহলে তুমি বলবা অ্যাকর্ডিং টু স্ট্রাকচার ইট ইজ 3 টাইপস। নাম্বার 1
benzodiazepine compounds. Number 2, barbiturates compound. Number 3, newer অথবা নন বারবিচুরেটস গ্রুপ। এগুলো বই থেকে ব্যাপার, তবু আমরা একটু শিখাই দিচ্ছি। তাহলে বেনজোডায়াজেপাইন গ্রুপকে আমরা 3 ভাগ করছি: শর্ট অ্যাক্টিং less than 6 hours, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং 6 থেকে 24 ঘন্টা, লং অ্যাক্টিং মোর দেন 24 ঘন্টা। দেখো বইতে অন্যভাবে লেখা আছে, কিন্তু তুমি অন্যভাবে গেলে তোমার ওই ভুল হয়ে যাবে। শর্ট অ্যাক্টিং লিখে নিতে পারো, ডিউরেশন ডিউরেশন থাকবে less than 6 hours, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং থাকবে 6 থেকে 24 ঘন্টা ঘুম যাবে, আর লং অ্যাক্টিং যদি খাও মোর দেন 24 hours। শর্ট অ্যাক্টিং এ কারা আছে দেখো, এগুলো মুখস্থের বিষয়, এগুলো আসলে বুঝার তেমন কিছু নাই। শর্ট অ্যাক্টিং এ আছে মিডাজোলাম, অক্সাপ্রিলাম, ট্রায়াজোলাম। শর্ট অ্যাক্টিং আবার বলি, মিডাজোলাম বেশি ইউজ হয়, মিডাজোলাম, ট্রায়াজোলাম, অক্সাজিপাম। এগুলো বই থেকে দেখে নিও, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং যেটা 6 থেকে 24 ঘন্টা, এর ভিতরে আছে লরাজিপাম, ক্যামাজিপাম। লরাজিপাম, ক্যামাজিপাম 6 থেকে 24 ঘন্টা তোমাকে স্লিপে রাখে, ঘুমে রাখে। কিন্তু ক্লাসিফিকেশন আসার সময় আলাদা করা নাই, সিডেটিভ এবং হিপনোটিক্স এর একসাথে ফেলে দিছে। কারণ অ্যাংজাইটির ওষুধ যদি পরিমাণে বাড়ায় খাও, সেটা ঘুম আনয়ন করে। ইফ ইউ ইনক্রিজ দ্য ডোজ অফ দি sedatives, it is becoming hypnotics. আচ্ছা, তাহলে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং আমি বলি 6 থেকে 24 ঘন্টা। এর ভিতরে ফেমাস ওষুধ যেগুলো বাজারে পাওয়া যায়, লরাজিপাম, ক্যামাজিপাম। অস্ট্রেলিয়াতে আমরা ডাক্তার করছি, সার্জিক্যাল ওয়ার্ডে যে পেশেন্ট বেশি কান্নাকাটি করে, নার্সেরা আমাদের কাছে ফোনে টেলিফোনে অর্ডার চায়, ডক্টর ক্যান ইউ গিভ মি এ টেলিফোনিক অর্ডার অফ ক্যামাজিপাম প্লিজ। তুমি আশা লাগবে না, টেলিফোনে ক্যামাজিপামের একটা অর্ডার দিতে পারো কিনা। টেলিফোনে অর্ডার দিতে হইলে তুমি যে নার্সকে বললা, আরেক নার্স সাক্ষী হইতে হবে, সে শুনতে হবে, শুনি তারা ফাইলে নোট করতে হবে the doctor has given a telephonic instruction to give the sedative drug to this particular patient. আরেকটা নার্স সই করার পরে ঘুমের ওষুধ দিতে পারবে, কারণ ঘুমের ওষুধ দেওয়ার পরিমাণ বেশি হলে অনেক সমস্যা করবে। তাহলে তোমাদের এখানে শিখার বিষয় হলো শর্ট অ্যাক্টিং কারা কারা, 2টা উদাহরণ, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এর 2টা উদাহরণ, লং অ্যাক্টিং এর 2টা উদাহরণ। লং অ্যাক্টিং আসম মোর দেন 24 আওয়ার্স, এই সময়গুলো ব্রেনে সেট করে নিতে হবে। লং অ্যাক্টিং এ আমরা বেশি খাই এখন ডায়াজিপাম। যেমন সকালবেলা আমি সেডিল খেয়েছি হাফ, এবং আমার ঘুম হয় না, রাত্রে ঘুম ভেঙে গেছিল, সেডিল হাফ খাবার পরে শরীরটা ঠান্ডা হয়ে গেছে, আমার প্রেশারটা মানে মোটামুটি কন্ট্রোলে চলে আসছে। লং অ্যাক্টিং হচ্ছে ডায়াজিপাম, ফ্লোরাজিপাম। এগুলো সব ফার্ম, নামের সাথে ফার্ম আছে, ডায়াজিপাম এবং ফ্লোরাজিপাম। তাহলে এগুলো হলো বেনজোডায়াজিপাম কম্পাউন্ড। কিছুক্ষণের মধ্যে আমরা ধরবো যে কিভাবে বেনজোডায়াজিপাম কাজ করে। 2 নম্বর গ্রুপ হলো বারবিচুরেটস। বি কেয়ারফুল অ্যাবাউট, তোমরা কয়জন ভিডিও অন করা আছে কয়জন নাই আমি তো জানি না, কিন্তু আল্লাহ দেখি আমি মিউট করা আছে। অনেকের দেখা যাচ্ছে মিউট করা আছে। হ্যাঁ, শুনতেছো তোমরা তো লাইনে? হ্যাঁ হ্যাঁ, শুনতে থাকো, বাসায় যায় বই সাথে মিলে। প্রথম শুনছো তো, ইন্টারেস্টিং লাগবে, এবং এই সমস্ত ওষুধ লাগবে, নিজেদের ডে টু ডে লাইফে লাগবে, রুগীরে লাগবে। তাইলে সিডেটিভ এবং হিপনোটিক ড্রাগস এক লাইনে শিখি আমরা। একটা হলো বেনজোডায়াজিপাম গ্রুপ, তাকে 3 ভাগ করা হয়েছে: শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিং এর ঘুম হবে less than 6 আওয়ার্স, ইন্টারমিডিয়েট হলো 6 থেকে 24, লং অ্যাক্টিং হলো মোর দেন 24। সুন্দর ভাগ করা আছে, যদিও বইয়ে ভিন্ন ভাবে আছে। শর্ট অ্যাক্টিং এ মিডাজোলাম দিয়ে শুরু, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং লরাজিপাম এবং ক্যামাজিপাম দিয়ে শুরু, লং অ্যাক্টিং হচ্ছে ডায়াজিপাম, ফ্লোরাজিপাম। এগুলো খুবই লাগবে। 2 নম্বর গ্রুপ যেটা ঘুমের এবং সেডেটিভ হিপনোটিক্স হলো বারবিচুরেটস। বারবিচুরেটস তোমরা জেনারেল ফার্মাতে পড়ছো বা অ্যানাস্থেসিয়াতে আমরা পড়াবো।
বারবিচুরেটস অ্যাকর্ডিং টু ডিউরেশন, সেখানেও 3 ধরনের বারবিচুরেটস আছে। একটা হলো আলট্রা শর্ট অ্যাক্টিং, মাত্র 20 মিনিটের ভিতরে কাজ করে। শর্ট অ্যাক্টিং 3 থেকে 8 ঘন্টা পর্যন্ত কাজ থাকে। লং অ্যাক্টিং 1 থেকে 2 দিন কাজ করে। তাহলে আলট্রা শর্ট অ্যাক্টিং এর ডিউরেশন, কর্মক্ষমতা হলে 20 মিনিট তোমাকে ঘুমে রাখবে। থায়োফেন্টাল সোডিয়াম, এটা আসলে অপারেশনে অ্যানাস্থেসিয়া দেওয়ার আগে থায়োফেন্টাল সোডিয়াম ইউজ করা হয়। তোমরা ভয় পেয়ে যাও না, এগুলো পড়তে পড়তে দেখবে ইজি হয়ে যাবে। আলট্রা শর্ট অ্যাক্টিং বারবিচুরেটস মেইনলি ইউজ হয় প্রি অপারেটিভ মেডিকেশন হিসেবে অ্যানাস্থেসিয়াতে। তাহলে আলট্রা শর্ট অ্যাক্টিং হলো থায়োপেন্টাল সোডিয়াম। এরপরে হলো শর্ট অ্যাক্টিং, যার ডিউরেশন হলো 3 থেকে 8 ঘন্টা। এর ভিতরে তোমাদের পরীক্ষা ফেনোবারবিটাল, সেকোবারবিটাল, এমোবারবিটাল। এখানে অনেকগুলোর মধ্যে 3টাকে চয়েস করে নিয়েছি। আর লাস্টলি বারবিচুরেটসের সর্বশেষ কথা হচ্ছে লং অ্যাক্টিং, ডিউরেশন 1 থেকে 2 দিন। এই ওষুধগুলো খাইলে তুমি শুধু ঘুমাইবে। ফেনোবারবিটন। তাইলে আলট্রা শর্ট থায়োফেন্টাল সোডিয়াম, শর্ট অ্যাক্টিং হলো ফেনোবারবিটাল। এইগুলো আমাদের সিডিবি হিপনোটিক ড্রাগের ক্লাসিফিকেশন। 3 নম্বর হলো নন বেনজোডায়াজিপাম গ্রুপ। প্রথম আমরা বলছিলাম বেনজোডায়াজিপাম গ্রুপ 3 ভাগ করি, তারপরে বলছিলাম আমরা বারবিচুরেটস গ্রুপ, সর্বশেষ হচ্ছে আমাদের নন বেনজোডায়াজিপাম গ্রুপ। এগুলো খুব কম ব্যবহার হয়, ইদানিং বাজারে আসছে, যেমন তোমার জলফিডেম, তারপরে জোপ্লিক্লিং, আমি কখনো ইউজ করি না এগুলো। আর বুসপিরনটা যদিও ঘুমের ওষুধ, এটা অ্যাংজাইটি ফ্রি করার জন্য ব্যবহার হয়। আসলে আমরা এখন পরীক্ষার কথাবার্তা বলি। বেনজোডায়াজিপাম, যেটা আমরা প্রথম গ্রুপ বলছি, এবং বারবিচুরেটস, এগুলোর উপর আসছে পরীক্ষা কত প্রশ্ন দেখো। ডিসকাস দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ ডায়াজিপাম, ডিসকাস দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ নাইট্রাজিপাম, ডিসকাস দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ ক্লোনাজিপাম। এগুলো সব ঘুমের ওষুধের মেকানিজম হলো একটা। সব ঘুমের ওষুধের মেকানিজম হলো একটা। কি সেটা যারা নোট করতে চাচ্ছ তারা আসো, যে মেকানিজম অফ অ্যাকশন অফ বেনজোডায়াজিপাম গ্রুপ মিন্স ডায়াজিপাম, ক্লোনাজিপাম। ফার্মাগুলো একটা নাম্বার আমরা কিভাবে কাজ করি, গাবার্জিক ইনহিবিশন। আমি আগেই বলছি গাবা নিউরোট্রান্সমিটারটা হলো ইনহিবিটরি, সে ব্রেইনকে ডাউন করে দিবে, আমাদের মস্তিষ্ককে ডাউন করে দিবে। সুতরাং বেনজোডায়াজিপাম কি করে, পটেনশিয়েট দি অ্যাকশন অফ গাবা টু অ্যাক্ট অন দ্য গাবা রিসেপ্টর। গাবা রিসেপ্টরের উপরে কাজ করে, সে গাবা রিসেপ্টরের কাজটাকে বাড়াইয়া দেয়। তাহলে গাবা কি করে, গাবা বাইন্ডস উইথ গাবা রিসেপ্টর এন্ড ওপেন দ্য ক্লোরাইড চ্যানেল। গাবা কি করে, গাবা করে বাইন্ড করে কার সাথে, গাবা বাইন্ড উইথ গাবা রিসেপ্টর, গাবা এ রিসেপ্টর এবং ওপেন দি ক্লোরাইড চ্যানেল। তাহলে ওই নার্ভের ভিতরে প্রচুর ক্লোরাইড এন্টার হয়ে যায়। হাইপার ক্লোরিনেশন যদি হয় তাহলে নার্ভ এক্সাইটেশন আর কাজ করে না, সুতরাং সিএনএসটা ডিপ্রেসড হয়ে যায়। তাহলে আবার কথাটা বলি, মেকানিজমটা হলো গাবার্জিক ইনহিবিশন। যদি তুমি বেনজোডায়াজিপাম খাওয়াও কাউকে, এই বেনজোডায়াজিপাম কিভাবে অ্যাকশন করে, সে গাবার্জিক ইনহিবিশন করে। সে কম্বাইন উইথ গাবা এ রিসেপ্টর, এবং এই গাবা এ রিসেপ্টরটা কি করে, ক্লোরাইড চ্যানেলকে ওপেন করে। ক্লোরাইড চ্যানেলকে ওপেন করলে প্রচুর ক্লোরাইড এই নার্ভ সেলের ভিতরে চলে আসে, তাতে হাইপার পোলারাইজেশন হয়। অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। প্রচুর ক্লোরিন যখন ঢুকে যায় তোমার নার্ভ সেলের ভিতরে, সে আর কোনো ইম্পালস পাস করতে পারে না, সুতরাং সিএনএস ডিপ্রেসড হয় এবং ঘুম পাড়ায় যায়। সিডেশন বলো, হিপনোসিস বলো, অ্যাংজাইটি ফ্রি হোক আর ঘুম হোক, সেটা হয়ে যাচ্ছে। বলো স্যার এত কথা আমরা কেমনে বলবো? শুধু একটা জিনিস মনে রাখলে হবে,
যে বেনজোডায়াজিপাম কাজ করে গাবার্জিক ইনহিবিশনের দ্বারা, গাবা রিসেপ্টরে বাইন্ড করে সে ক্লোরাইড চ্যানেলকে ওপেন করে দেয়, হাইপার ক্লোরাইজেশন হয়, বেশি বেশি ক্লোরিন ঢুকে গেলে এটা যেহেতু নেগেটিভ ইম্প্যাক্ট হয়, নেগেটিভ ইম্প্যাক্ট হওয়ার পরে সিএনএসটা ডিপ্রেশন হয়। যারা বুদ্ধিমান তারা বলবে যে ঘুম আসার জন্য আমাদের লাগবে নার্ভাস সিস্টেমটাকে ডিপ্রেসড করে দেওয়া, ব্রেইন এবং স্পাইনাল কর্ডকে অকেজো করে দেওয়া। সুতরাং এইভাবে আমাদের কাজটা হিপনোটিক এবং বায়োডায়াজিপামে করলো। এটা আমরা একটা ইজি বললাম। এখন আসো আমরা এই ইন্ডিকেশন এগুলো আমরা কি কি কাজে বেনজোডায়াজিপাম আমরা বা এই ওষুধগুলো আমরা ইউজ করতে পারি। ইন্ডিকেশন, আচ্ছা তার আগে আমরা ওষুধের ফার্মাকোকাইনেটিক এবং ফার্মাকোডাইনামিক কথাগুলো বলি। ফার্মাকোকাইনেটিক্স মানে কি, কে বলতে পারবো? ফার্মাকোকাইনেটিক্স আমরা যখন ওষুধের আলোচনা করব তখন আমরা কোন কোন জিনিস নিয়ে আলোচনা করব? ফার্মাকোকাইনেটিক্স হলো ADME, এতে হলো অ্যাবজর্পশন, ডিতে ডিস্ট্রিবিউশন, এমএতে মেটাবলিজম, ইতে এক্সক্রিশন। এই ওষুধগুলো কোন রুটে ঢুকবে, কোথায় মেটাবলিজড হবে, লিভারে বা কিডনিতে, কোন রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। দেখো আমরা এই যে কোনো বেনজোডায়াজিপাম বারবিচুরেটস বেশি আমরা খাবো আইদার ওরালি অথবা আইভি। ঘুম একদম আসে না, মুখে খাইলে সময় লাগবে, আমার এখন ঘুম দরকার, আইভি দেব। এগুলো লিপিড সলিবিলিটি না হলে এটা ব্রেইনে ঢুকবে কেমনে? যারা সাফিসিয়েন্টলি লিপিড সলিউবল, অ্যাবজর্পশন হচ্ছে গাটে, আমাদের জেআইটিতে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। প্লাজমা প্রোটিন তেমন মাইন্ড করে না, বেশিরভাগই ফ্রি থাকে। আর বায়োট্রান্সফরমেশন ফেজ 1 ফেজ 2 রিঅ্যাকশন দ্বারা হয়। এগুলো বেশিরভাগ মেকানিজম হলো গ্লুকুরিনাইডেশন, বেশিরভাগই মেকানিজম হলো গ্লুকুরিনাইডেশন, এবং এক্সক্রিশন হচ্ছে থ্রু কিডনি। তাহলে এখন তোমরা যদি আবার জিজ্ঞাসা করি যে বাবা টেল মি দি ফার্মাকোকাইনেটিক্স প্রোফাইল অফ সিডেটিভ হিপনোটিক্স, স্যার এটা ওরালি দেওয়া যায়, মুখে দেওয়া যাবে, আইভিও দেওয়া যাবে। এগুলো লিপিড সলিউবল, ইজিলি এগুলো অ্যাবজর্ব হয়ে সিএনএস এ চলে যায়। গার্ড দিয়ে আমরা মুখ দিয়ে খাইলে ওয়েল অ্যাবজর্ব হয়। এগুলো কোনো প্রোটিন মাইন্ডিং নাই, প্লাজমা প্রোটিন মাইন্ডিং নাই, স্টোরে থাকে না। আর বায়োট্রান্সফরমেশন হচ্ছে গ্লুকুরিনাইডেশন দিয়ে, গ্লুকুরোনাইল ট্রান্সফারেন্স দিয়ে, এক্সক্রিশন হচ্ছে কিডনি দিয়ে। ফার্মাকো ইয়ার শেষ। এখন আসো তোমার ইন্ডিকেশন এবং কন্ট্রাইন্ডিকেশন। এই ওষুধগুলোর মধ্যে ডায়াজিপাম সাধারণত প্রেগন্যান্সিতে দেওয়া যায় না। ইফেক্ট অফ বেনজোডায়াজিপাম ইন প্রেগন্যান্সি, কারণ দিলে বাচ্চাটাও একেবারে ব্রেনটা ডাল হয়ে যাবে। কোনো কোনো বই বলছে ঠোঁট কাটা, তালু কাটা, ক্লেপ লিপ হতে পারে, তারপরে তোমার এনকেফালোপ্যাথি হইতে পারে। এত কিছু জানার দরকার নেই, তোমরা মোটামুটি ক্লেপ লিপটা জানতে পারলে হবে। এখন আমি চলে যাব ইন্ডিকেশন অফ বেনজোডায়াজিপাম, কি কি কাজে আমরা ওষুধগুলো ইউজ করি এই বারবিচুরেটস এবং বেনজোডায়াজিপাম। এটা দিয়ে আমরা ক্লাস শেষ করে দেব। তোমরা শুনতেছ? জি স্যার শুনতেছি। আমরা এটা প্রথম শুনছি তো, কিন্তু ঘুমের ওষুধ খুব বেশি লাগে, অন্তত পরীক্ষায় ক্লাসিফিকেশনটা আসবে। ইন্ডিকেশন অফ বেনজোডায়াজিপাম, ক্লোনাজিপাম, ডায়াজিপাম সব ওষুধগুলোর এক লাইনে যেটাই দিব দুঃখ ইন্ডিকেশন এক। এক নাম্বার ইন্ডিকেশন কি বলছিলাম? ঘুম না হলে এটা ইনসমনিয়া, গুড, স্লিপলেসনেস, আই ঘুম আয়, ঘুম তো আসে না, জানালা দিয়ে বাইরে তারা গুনতেছ, গাছ গুনতেছ, কিন্তু ঘুম আসে না। ঘুম আসা যে কত বড় রহমত। আবার কিছু কিছু বন্ধু বান্ধব দেখছো যেখানে কাজ সেখানে রাত, এমন লোক দেখছো কাজ হলেই ঘুম। আশেপাশে বন্ধুর মধ্যে আছে এরকম? হ্যাঁ স্যার, যারা বেশি পরিশ্রম করে দেখবে এগুলো একটু মোটকা, এই মানুষগুলো একটু মোটা সোটা হয়। কি যে ঘুম, যেখানে চেয়ারে হেলান দিছে আর এই ঘুম। শুকনো মানুষ সাধারণত এরকম হয় না, মোটা হয় এরা বেশি। তাহলে এই ওষুধের প্রথম ইউজ হলো ইনসমনিয়া, অনিদ্রায়। 2 নম্বর হলো অ্যাংজাইটি ডিসঅর্ডার, কালকে পরীক্ষা বা কোনো একটা ঝামেলায় পড়ে গেছো, তুমি ডায়াজিপাম খাও, বেনজোডায়াজিপাম খাও, ফেনোবারবিটান খাও, কত ডোজে খাবে আমরা এটা পরে বলবো, বা এখন তো ডোজের জন্য পড়ানো লাগে না, নেট সবার হাতে হাতে আছে, ওষুধে গেলেই নেটে বলে দিবে বডি ওয়েট কত, ওষুধ এত। এনিওয়ে, 2 নম্বর হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার। 3 নম্বর হচ্ছে প্রি অ্যানাস্থেটিক মেডিকেশন, কালকে তোমার পেট কাটবে, তোমার জেনারেল অ্যানাস্থেসিয়া দিবে, আজ রাতটা কি তুমি ঘুমাইতে পারবা?
অনেক বড় না স্যার। অপারেশন হবে, পেট বা ওপেন হার্ট অপারেশন করবে, বা এক ধরনের জিএ দিয়া, মেজর অপারেশন কারে বলে, যেগুলো জিএ দিয়ে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করে, টোটাল শরীর অবশ করে, এগুলো বললে মেজর অপারেশন। আর লোকালি যেগুলো মাইনর অ্যানেস্থেসিয়া দিয়ে করে, এগুলোকে বলে মাইনর অপারেশন। মাইনর অপারেশনের টোটাল বডি অবশ করতে হয় না, জেনারেল অ্যানেস্থেসিয়াতে টোটাল বডি অবশ করতে হয়। সেই জন্য এই রুগীটা ওই ওই ধরনের কিছু নেওয়ার মতো বডি স্ট্রেংথ আছে কিনা জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে আগে অ্যানাস্থেটিক ফিট করতে হবে। অবশ যারা করবে তারা আগে তার চেস্ট এক্সরে দেখবে, ব্লাডের সিরাম ক্রিয়েটিনিন দেখবে, তার গ্লুকোজ স্ট্যাটাস দেখবে, ডায়াবেটিক কিনা সব কিছু দেখে যদি অ্যানাস্থেসিয়াল লোকজন বলে যে হ্যাঁ ফিট, তাহলে তাকে উঠিতে যেতে দিতে হবে, না হলে উঠিতে যেতে দিতে হবে না। তার সিভিয়ার অ্যাজমা আছে, তার কোনো কোমরবিডিটি আছে, কিডনি ফাংশন ভালো নাই, হার্টে বাইপাস করা আছে, এই সব কিছুকে যোগ বিয়োগ করে অ্যানাস্থেসিয়ার ডাক্তারে রুগীরে ফিট করবে, তারপরে জেনারেল অ্যানেস্থেসিয়া দিবে। কিন্তু যদি কোনো ইমার্জেন্সি অপারেশন হয়, রাস্তা থেকে টেনে নিয়ে আসছে অ্যাক্সিডেন্টের, সেই ক্ষেত্রে কোনো কনসেন্ট লাগে না, কোনো জিএ ফিট লাগে না, টেনে এটা কোরবানি গরুর মতো ওটিতে নিয়ে যায়। তাইলে অ্যানাস্থেটিক ফিট লাগবে ওই রুগীর জন্য যার শিডিউল অপারেশন, বা যাকে বলা হয় তোমার ইলেকটিভ অপারেশন। আপনার কালকে অপারেশন হবে, আপনার পরশু হবে, এরকম ইলেকটিভ অপারেশনে সাধারণত অ্যানাস্থেসি ফিট না করলে এটা অপারেশন হবে না। কিন্তু জরুরি রুগীর ক্ষেত্রে কোনো অ্যানাস্থেটিক ফিট নাই, কোনো কনসেন্ট পেপার সই করতে হয় না যে আমার অপারেশনে আমি রাজি আছি, ইহাতে প্রচুর ঝুঁকি আছে জেনেও আমি অপারেশনে রাজি আছি, এই কথা বলে কোনো কনসেন্ট দেওয়া লাগে না। যদি 12 বছরের বাচ্চা হয়, তার কনসেন্ট দেবে তার গার্জিয়ান, 12 বছর উপরে হইলে সে নিজে কনসেন্ট, 18 এজ অফ কনসেন্ট, 18-র উপরে হইলে ওই যার অপারেশন হবে সে নিজে কনসেন্ট সই করতে পারবে, আমি আমার অপারেশনের কাগজে রাজি আছি, ইহাতে ঝুঁকি আছে জানিও। ডাক্তাররা এটা লেখায় নিলে ডাক্তাররা সেফ হয়, রুগীর কিছু ঘটলেও আদালতে যাওয়ার সুবিধা করা যায় না। এনিওয়ে, তাহলে প্রথম বললাম ইনসমনিয়া, 2 নম্বর বলছি অ্যাংজাইটি ডিসঅর্ডার, খুব চরম দুর্গতা আছে অ্যাংজাইটি আলোচনা করলে, এটাও রকম আছে ফোকাল অ্যাংজাইটি, জেনারেলাইজড অ্যাংজাইটি। ফোকাল অ্যাংজাইটি হলো কোনো একটা বিশেষ কারণে তুমি অ্যাংশাস, আর জেনারেলাইজড অ্যাংজাইটি হলো যে কোনো কাজে সে অ্যাংজাইটি থাকে, বাচ্চাটা স্কুল থেকে আসছে কিনা, ওখানে হলো কিনা, পরশু আমার কার্ড পরীক্ষা, এই সে সব কিছু নিয়ে অ্যাংজাইটি করলে এটার বলে গ্যাগ, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। এসব ক্ষেত্রে আমরা ঘুমের ওষুধ ইউজ করি। 3 নম্বর বলছি প্রি অ্যানাস্থেটিক মেডিকেশন, কালকে তোমার অপারেশন হবে, আজকে তোমাকে ঘুমের ওষুধ খেতে হবে, না হলে তুমি ঘুম যেতে পারবা না। তারপরে হলো কনভালশন, কনভালশনের বাংলা বলতে পারবে কেউ? এনিওয়ান ইন দ্য ক্লাস? খিচুনি। খিচুনি, সুন্দর। খিচুনি যখন বলছো মা, কয়টা খিচুনির অসুখের নাম বলো, তোমাদের সাথে একটু ইন্টারাকশন আসলে আমার ভালো লাগে যে তোমরা আসো। কয়টা খিচুনির অসুখ বলো তো? স্যার এপিলেপসি।
আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, স্যার শুনতেছেন? হ্যাঁ, আমি শুনতেছি, তোমরা শুনছো? জি স্যার। শুনতেছো আমাকে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস শেষ করে আসছি। অ্যান্টি কনভালশন, একজন মেয়েকে জিজ্ঞাসা করছিলাম কনভালশনের রোগ কি কি, সে বলছে ইপিলেপসি। আর কোন রোগ আছে? মেয়েদের কোনো খিঁচুনির রোগ আছে? স্যার প্রেগন্যান্সি তো হতে পারে। প্রেগন্যান্সিতে হয়, গুড গার্ল, এক্লামসিয়া। হ্যাঁ, 17 সপ্তাহ পরে খিঁচুনি আসলে এক্লামসিয়া বলে। আর কোন রোগ আছে? ধনুষ্টঙ্করের ইংরেজি কি? ডিপথেরিয়া, ইংরেজি কি? টিটানাস। টিটানাস। এত এত কেন, জোরে বলো। টিটানাস। তাহলে টিটানাস, ইপিলেপসি এবং প্রিএক্লামসিয়া। আরেকটা ইলেকট্রোলাইট শরীরে কমলে স্যার ওয়েটিং আছে অনেকজন। কি জিনিস? স্যার ওয়েটিং আছে অনেকে। ওয়েটিং এ তো আমি অ্যাডমিট অল দিলাম, প্রচুর ওয়েটিং এ অ্যাডমিট অল দিলাম, জয়েনিং আসতেছে। ইন দ্য মিটিং 23, পার্টিসিপেন্ট 24। আচ্ছা, অ্যাডমিট হলো 27। 27-এর পরে আরো জয়েনিং হচ্ছে 28। আচ্ছা, তাহলে অ্যান্টি কনভালশন হিসেবে আমাদের এই ওষুধগুলো ব্যবহার হয়। অ্যান্টি কনভালশনের ওষুধ তোমরা বললা ইপিলেপসি, এক্লামসিয়া, তারপরে বললা যে টিটেনাস। আর একটা ভালো ছেলে মেয়ে কে বললো কোন ইলেকট্রোলাইট কমে গেলে খিঁচুনি হয়? ক্যালসিয়াম স্যার। ক্যালসিয়াম। তো অসুখটার নাম কি? টিটানি। গুড বয়, গুড। অসুখটার নাম টিটানি। তাহলে টিটানি তো খিঁচুনি হইতে পারে ক্যালসিয়ামের অভাবে। সেই সব ক্ষেত্রে আমরা অ্যান্টি কনভালশন হিসেবে ঘুমের ওষুধ ইউজ করব। তারপরে ইপিলেপসিতে বলা হইলো অ্যাজ এ মাসেল রিল্যাক্সেন্ট। সার্জন যখন কাটবে, তোমার পেটে ছুরি ধরবে বা পেশেন্টের, তখন যদি মাসেল টোন বেশি থাকে তাহলে সার্জন ছুরি চালাতে পারবে না। তাহলে মাসেল রিল্যাক্সেন্ট হিসাবেও আমরা ঘুমের ওষুধ ইউজ করি অ্যাজ এ মাসেল রিল্যাক্সেন্ট। তারপরে আসে তোমার, এগুলো দরকার নাই, এই কটা বলতে পারলে আমাদের জন্য এনাফ। তাইলে এগুলো আমরা ওভারঅল কি বললাম? ইন্ডিকেশন অফ সিডেটিভ হিপনোটিক্স অথবা বেনজোডায়াজিপাম। আচ্ছা, যদি আমি একটু ভিন্ন প্রেক্ষাপটে চলে যাই, যে ইন্ডিকেশন অফ বারবিচুরেটস, ওই যে ফেনোবারবিটান, বিউটোবারবিটান, সেকোবারবিটান যে গ্রুপটা বলছি, তাদের প্রথম ইন্ডিকেশন বলতে হবে জেনারেল অ্যানাস্থেসিয়া। তাহলে বারবিচুরেটস গ্রুপের প্রথম ইন্ডিকেশন হলো ইন্ডাকশন অফ জেনারেল অ্যানাস্থেসিয়া, স্পেশালি থায়োফেন্টাল সোডিয়াম, যেটা আমরা আল্ট্রা শর্ট অ্যাক্টিং বারবিচুরেটস বলছিলাম। 2 নাম্বার, কনজেনিটাল হাইপারবিলিরুবিনেমিয়া। বিলিরুবিন যখন জন্মগতভাবে বেড়ে যায় তাকে বলে হাইপারবিলিরুবিনেমিয়া। তোমাদের জেনারেল ফার্মাকোলজিতে আমরা পড়াইছি, কতটুকু লোড নিছে আমি জানি না। স্যার ওয়েটিং আছে। তোমার ড্রাগ ওয়েটিং এ কই? একজন, আমার এখানে দেখাচ্ছে একজন, আর পার্টিসিপেন্ট 30 দেখাচ্ছে, কিন্তু মিউট করা কেন? ভিডিও এবং ইয়ে দুইটাই জি স্যার। এখানে মিউট দেখাচ্ছে সবাইকে। ভিডিও ওয়েটিং এ একজন, স্যার। একজন, ঠিক আছে। তাই আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। একটু খেয়াল করো, এগুলো বেশি রিটেনে আসে না, তারপরেও যেহেতু আমরা কার্ড নেব। তাহলে বারবিচুরেটসের ইন্ডিকেশনে নাম্বার 1 হচ্ছে জেনারেল অ্যানাস্থেসিয়া ইন্ডাকশনে লাগবে। 2 নম্বর কনজেনিটাল হাইপারবিলিরুবিনেমিয়া। বিলিরুবিনটা কোথা থেকে আসে? কোন সেল ভাঙলে বিলিরুবিন পায়? আমি একজনকে দেখছি, সুমাইয়া, রোল নাম্বার 12। সুমাইয়া বলতে পারবা কোন সেল ভাঙলে বিলিরুবিন আসে? এনিওয়ান ইন দ্য ক্লাস? স্যার আরবিসি।
আরবিসি, আর আরবিসি ভাঙিয়ে আমরা বিলিরুবিন পাই। এই বিলিরুবিনটা বেরিয়ে যাওয়ার জন্য আমাদের একটা লাগে কেমিক্যাল, সেটা হলো কি গ্লুকুরিনাল ট্রান্সফারেন্স। এটা লিভার থেকে আসে। বেবির লিভার খুব সহসা অ্যাকশনে আসে না বিধায় বেবির শরীরে বিলিরুবিন জমে যায়। এখন এই লিভারকে গুঁতো দিয়া ঠেলা দিয়া স্টিমুলেট করে যদি বিলিরুবিন বাইরে করে আনতে হয়, আমরা তোমাদেরকে আগে পড়াইছি ড্রাগ। স্যার ওনাকে এখনো ওয়েটিং এ স্যার। ওয়েটিং এ তো দুইজন দেখাচ্ছে, অ্যাডমিট অলে দিলাম জয়েনিং, অ্যাডমিট অলে ওয়েটিং এ 2। আমাদের ক্লাস তো প্রায় শেষ করে ফেলছি, আর একজন আছে অ্যাডমিট অল। এনিওয়ে, তাহলে আমরা কে বলতে পারবা হেপাটিক ইন্ডিউসার অফ দি ড্রাগ, লিভারকে গুঁতো দিয়ে সেখান থেকে এনজাইম বের করে আনে, এরকম দু একটা ওষুধের নাম বলতে পারবা? একটা হলো ড্রাগ এনজাইম ইন্ডিউসার, আর একটা হচ্ছে এনজাইম রিডিউসার। কিছু কিছু ওষুধ খেলে লিভার থেকে ড্রাগ বের হয়ে এনজাইম বেরিয়ে আসে, কিছু কিছু ড্রাগ খেলে লিভার থেকে এনজাইম কমে আসে। খেয়াল আছে জেনারেল ফার্মাকোলজির কথাগুলো? কেউ বলতে পারবা? যেমন বারবিচুরেটস তুমি রিপাম্পিসিন টিউবারকুলোসিসের জন্য, কিন্তু তা করবে কি লিভার থেকে এনজাইম ইনডিউস করবে, এনজাইম বের করে আনবে। তারপরে ফেনোবারবিটান দিছে ঘুমের জন্য, কিন্তু সে করবে কি লিভার থেকে এনজাইম বের করে। এগুলো হচ্ছে হেপাটিক এনজাইম ইনডিউসার। তাইলে ফেনোবারবিটান যদি খাই, আমি প্রচুর গ্লুকুরোনাইল ট্রান্সফারেন্স পেয়ে যাচ্ছি, তাহলে এই বেবির বিলিরুবিনটা দ্রুত শরীর থেকে নিষ্ক্রান্ত হবে। সুতরাং এই এক্সপ্লোরেশনটা খেয়াল রাখো যে আমি যদি ফেনোবারবিটান দেই, সেটা লিভার ইন্ডাকশন করে লিভার থেকে গ্লুকুরোনাইল ট্রান্সফারেন্স এনজাইম বের করবে। সুতরাং আমার রক্তে বেবি যে মার পেটে ছিল এতদিন, বেবির রক্তে যে বিলিরুবিন গুলা বাড়তি ছিল, বিলিরুবিন গুলা বেরিয়ে যাবে। সুতরাং কনজেনিটাল হাইপারবিলিরুবিনিয়া, জন্মের পরে যে জন্ডিস হয়, সে জন্ডিস রোগীরে পেডিয়াট্রিক ওয়ার্ডে যায় দেখবা ফেনোবারবিটান বা ফেনোবারবিটাল ট্যাবলেট খাওয়ানো হয় 30 মিলিগ্রামের অর্ধেক। উদ্দেশ্য কি? লিভার থেকে গ্লুকুরোনাইল ট্রান্সফারেন্স এনজাইমটা বের করে আনা। বের করে আনলে বিলিরুবিনটা মেটাবোলাইজড হয়ে যাবে। তাইলে ইন্ডিকেশন অফ বারবিচুরেটস আমরা প্রথমে বললাম ইন্ডাকশন অফ জেনারেল অ্যানেস্থেসিয়া, এরপরে আমরা বলবো যেটা কনজেনিটাল হাইপারবিলিরুবিনেমিয়া, জন্মগতভাবে যে বেবির বিলিরুবিন বাড়তি, তাকে আমরা ফেনোবারবিটান ট্যাবলেট দিতে পারি বা সিরাপ দিতে পারি। সে কি করবে? সে লিভারকে গুঁতা মারবে, লিভারকে স্টিমুলেট করবে, উত্তেজিত করি, সেখান থেকে বিলিরুবিনকে মেটাবোলাইজড হওয়ার জন্য যে এনজাইম লাগে গ্লুকুরোনাইল ট্রান্সফারেন্স বের করে আনবে। গ্লুকুরোনাইল ট্রান্সফারেন্স বিলিরুবিনকে কি করবে? বিলিরুবিনকে মেটাবোলাইজড করে শরীর থেকে বের করে দিবে, কাজে জন্ডিসটা ভালো হয়ে যাবে। মোটামুটি এই হয়ে গেল। আমরা এরপরে আমরা চলে আসি সাইড ইফেক্ট অফ বেনজোডায়াজিপাম। এটা দিয়ে ক্লাস শেষ করে দিচ্ছি। আমরা ইন্ডিকেশন শিখলাম, এখন সাইড ইফেক্ট শিখবো। প্রথম শিখছি আমরা হিপনোসিস কারে বলে, সিডেটিভ কারে বলে। পরে আমরা দুটাকে এক লাইনে ওষুধগুলোর নাম শিখছি, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং, লং অ্যাক্টিং। তারপর আমরা শিখেছি মেকানিজম কিভাবে কাজ করে। তারপরে এতক্ষণ শিখলাম আমরা ইন্ডিকেশন। এখন আমরা শিখবো সাইড ইফেক্টে আসো। যদি আমরা ঘুমের ওষুধ দেই, আমরা ব্রেইনটাকে ডিপ্রেস করতেছি, আমরা ব্রেইন এবং স্পাইনাল কর্ডকে ডাউন করে দিচ্ছি। এই অবস্থা আমাদের প্রেসার বাড়বে কি কমবে? বয়েজ এন্ড গার্লস কমবে স্যার। কমে যাবে। তাহলে 1 নাম্বার আমরা বলবো হাইপোটেনশন, ব্রেডিকার্ডিয়া। স্যার বেশি ঘুমের ওষুধ খেলে প্রেসার ফল করে যাবে, কারণ এই তো আমাদের ব্রেইনকে করে দিল ডাউন। ব্রেইনকে ডাউন করে দেওয়া মানে তো আমার ব্লাড প্রেশারটা কমে গেল, আর প্রেশার কমার মানে পালসও কমে গেল। তাহলে নাম্বার 1 সাইড ইফেক্ট হচ্ছে হাইপোটেনশন এন্ড ব্রেডিকার্ডিয়া। 2 নাম্বার হচ্ছে হ্যাংওভার। এনিবডি ইন দ্য ক্লাস সুন্দর ইংরেজিটা বুঝতে পারো? হোয়াট ইজ হ্যাংওভার? স্যার নশিয়া, ভমিটিং হবে, সেনসিটিভ টু লাইট। হ্যাংওভার ঝুলে থাকা মানে কি? একটা ঘুম ঘুম ভাব সারাদিন থাকা। ওষুধ চলে গেছে বডি থেকে, কিন্তু সে ঘুম ঘুম ভাব, হ্যাংওভার, ঝুলে থাকা। সুন্দর একটা ইংরেজি, হ্যাংওভার।
হ্যাংওভারে তুমি যেটা বলছো এটা হবে, তার মাথা ব্যথা থাকবে, বমির ভাব থাকবে, লাইট দেখতে পারবে না, নয়েজ শুনতে পারবে না, বিরক্ত হয়ে যাবে। তারপরে সমনোলেন্স, এই ঘুম ঘুম ভাব, এটা ইংরেজি হলো সমনোলেন্স, ঘুম ঘুম ভাব থাকবে। লেথার্জি, এতক্ষণ ওষুধ খাই ঘুমাইছে, এখন তার আর উঠতে ইচ্ছা করতেছে না। লেথার্জি, ড্রাউজিনেস, এগুলো কাছাকাছি শব্দ। ড্রাউজি মানে ঘুম ঘুম ভাব। তারপরে 6 নম্বর বলছে ইম্পেয়ার্ড জাজমেন্ট, কোনো একটা বিচার মানে তার ব্রেইনকে ইউজ করতে পারবে না, জাজমেন্ট তার ইনট্যাক্ট থাকবে না। তার জাজমেন্ট, তার মানে এখানে আমি পা দিব কি দিব না, কাজ এটা করবে কি করবো না, আর সে জাজমেন্টে আসতে পারবে না। তারপরে কিছু মোটর স্কিল ডিমিনিশড হয়ে যাবে। মোটর স্কিল মানে ড্রাইভিং, ওয়েটিং আছে, সরি ওয়েটিং এ আছে। একজনে আছে, আমি তো এখানে এন্ট্রান্স দিচ্ছি। তোমরা 32 জন দেখা যাচ্ছে এখানে প্রেজেন্ট। ওয়েটিং এ ঢোকার জন্য এখানে তো আমি দিচ্ছি, ওয়েটিং এ দেখা যাক। অ্যাডমিট দেন। হ্যাঁ, অ্যাডমিট হল না, জি স্যার। অ্যাডমিট অল, ইয়েটা ওই আইকনটা হঠাৎ আসে না। অথবা স্যার অ্যাডমিট দেন, অ্যাডমিট আছে, অ্যাডমিটটা ক্লিক করেন। সেটাও এখন আচ্ছা, নিচে আছে ইয়া ইনভাইট, ইনভাইট না স্যার, উপরে অ্যাডমিট আছেন না? দাঁড়াও, উপরে এগুলা তো পাওয়া যাচ্ছে না। শেয়ার স্ক্রিন, রেকর্ড, রিঅ্যাকশন, পার্টিসিপেন্ট, মিউট। স্যার পার্টিসিপেন্টে গিয়ে পান নাই ওয়েটিং এ ঢোকে? আচ্ছা, হ্যাঁ, পার্টিসিপেন্ট দিলাম। পার্টিসিপেন্টে পাওয়ার পরে ওয়েটিং দেখেন না স্যার, ওয়েটিং উপরে। হ্যাঁ, ওয়েটিং এ দেখা আছে একজন, স্যার দিলে হবে? অ্যাডমিট দিলে হবে না, ওখানে অ্যাডমিট লেখা নাই আশেপাশে কোথাও? এই দেখি আমি এই মুহূর্তে তো এখানে কোথাও লেখা নেই, ওই সময় আসছিল, এদেরকে থাকতে বলা হয়েছে সাথে, এটা এখন তো আবার চলে গেল। হ্যালো, জি স্যার। শুনছো? আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি, আগাচ্ছ। আচ্ছা, তাহলে মোটর স্কিল, ঘুমের ওষুধ খেয়ে তুমি ড্রাইভ করতে পারবা না, তোমার লার্নিং এবং ড্রাইভিং অ্যাবিলিটিকে ইফেক্ট হয়ে যাবে। আর বেশি বেশি ঘুমের ওষুধ খেলে কি হবে? এডিকশন। বেশি বেশি ঘুমের ওষুধ খেলে তোমার ঘুমের ওষুধের প্রতি, ওষুধ ছাড়া ঘুম হবে না। দিস ইজ কল এডিকশন। আর যদি হায়ার ডোজ খাও, বেশি বেশি খাও, সুইসাইডাল টেন্ডেন্সি, তাহলে কার্ডিওরেসপিরেটরি ডিপ্রেশন। আমাদের সব সেন্টারগুলো ব্রেইনে, তুমি যেহেতু ব্রেইনটাকে ডিপ্রেস করতেছ, তোমার হার্টবিটও কমে যাবে, শ্বাসও কমে যাবে। এগুলো হচ্ছে সাইড ইফেক্ট। তাহলে আমরা ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, সাইড ইফেক্ট মোটামুটি শিখলাম। এখান থেকে এর বেশি আর কিছু তোমাদের এই লেভেলে জানার দরকার নাই। শুধু তোমরা বাসায় যেয়ে দেখে নিবা যে ডিফারেন্স বিটুইন বেনজোডায়াজিপাম এন্ড বারবিচুরেটস। ডিফারেন্স বিটুইন বেনজোডায়াজিপাম না দিয়ে পরীক্ষা দিতে পারে ডাইজিপাম এবং ফেনোবারবিটানের পার্থক্য কি। যেমন ধরো, ডাইজিপাম এবং ফেনোবারবিটানের একটা পার্থক্য বলিয়ে দিই। বেনজোডায়াজিপামের মেকানিজম অ্যাকশন হলো গাবার্জিক ইনহিবিশন, আর ফেনোবারবিটান বা বারবিচুরেটস হলো গাবামাইনিক অ্যাক্টিভিটি, মানে ডিক্রিজ দ্য অ্যাকশন অফ এক্সাইটেশন। এগুলো একটু পড়তে হবে, আমার থেকে একবার পড়লে হবে না। আর যদি তুমি বারবিচুরেটস বেশি খেয়ে ফেলো, বেনজোডায়াজিপাম ঘুমের ওষুধ, তাহলে তার অ্যান্টিডোট দিতে হবে ফ্লুমাজেনিল। তাহলে ফ্লুমাজেনিল লোকটাকে সেভ করবে যে বেশি বেশি ঘুমের ওষুধ খেয়ে ফেলছে। আর যে বেশি বেশি বারবিচুরেটস খেয়ে ফেলছে, তার জন্য কোনো অ্যান্টিডোট নেই, তার কোনো ওষুধ নেই। ওষুধটা হলে তার আস্তে আস্তে এটা এক্সক্রিট করে যাবে, কিডনি দিয়ে বেরিয়ে যাবে, বেশ অনেক কয়েক ঘন্টা পরে এটা সুস্থ হয়ে যাবে। তাইলে বেনজোডায়াজিপামের অ্যান্টিডোট আছে, এটার অ্যাকশনকে কাউন্টার দেওয়ার জন্য আছে ফ্লুমাজেনিল। কিন্তু বারবিচুরেটস বা ফেনোবারবিটান বেশি খেলে তার জন্য বাজারে কোনো অ্যান্টিডোট নাই। আর তোমার যে কথাটা এখানে লেখা নাই, থেরাপিউটিক ইন্ডেক্স, কত কম দিয়ে কাজ পাওয়া যায়,
বেনজোডায়াজিপামের থেরাপিউটিক ইনডেক্স অনেক হাই। ডায়াজিপাম তুমি অন্তত 10 মিলিগ্রাম খাইলে মরবে না, কিন্তু ফেনোবারবিটান বা বারবিচুরেট যদি বেশি খাও তোমার মৃত্যুর সম্ভাবনা আছে। তাহলে লাইনটা আমি কি বলতে চাচ্ছি, একজনের থেরাপিউটিক ইনডেক্স হাই, অনেক বেশি আমি ব্যবহার করতে পারতেছি, কিন্তু বারবিচুরেটসের থেরাপিউটিক ইনডেক্স লো, বারবিচুরেটসের ক্ষেত্রে বেশি ইউজ করার পারমিশন নাই, সামান্য এদার ওদার হলে রোগীর মধ্যে সমস্যা আসে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর একটা হলো বারবিচুরেটসের বেনজোডায়াজিপামের অ্যান্টিডট আছে, বারবিচুরেটসের কোনো অ্যান্টিডট নাই। মোটামুটি এই হাফ লাইফ টাফ এগুলো মনে রাখা যাবে না। এই কথাগুলো তোমরা এখন আজকে যাই যদি বাসায় আমার কথাগুলোর সাথে বই মিলে দেখো, তাহলে তোমাদের রিটেনের জন্য ক্লাসিফাই সিডিটি হিপনোটিক্স, ভাইবার জন্য মেকানিজম অফ অ্যাকশন অফ বারবিচুরেটস এবং বেনজোডায়াজিপাম, আর রিটেনের আরেকটা রিস্ক হলো ডিফারেন্সিয়েট বিটুইন বারবিচুরেটস অ্যান্ড বেনজোডায়াজিপাম। মোটামুটি আমরা ক্লাস শেষ করে দেই, কারণ ইয়েতে আমাদের ওই নেটে খুব ডিস্টার্ব করতেছে। অ্যাটেন্ড ইউর রুল কল। তাহলে আজকে আমরা আইটেম নাম্বার 1 নিয়ে আলোচনা করব। পরের ক্লাসে আমরা অ্যান্টিসাইকোটিক, অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যান্টি কনভার্সন শেষ করবো ইনশাআল্লাহ। খুব ইন্টারেস্ট পাবা, মানে পাগলের চিকিৎসা, হতাশা, যেটা আমরা সবাই কম বেশি হতাশা সাফার করি, হতাশার চিকিৎসাই আমরা নেক্সট ক্লাসে করবো। রেসপন্স টু রোল নাম্বার 2। Present, sir. Good. Rule number 3. Present, sir. Rule number 4. Present, sir. Rule number 5. Present, sir. Rule number 6. Present, sir. Rule number 7. Present, sir. 8. Present, sir. 10. Present, sir. 11. Yes, sir. 12. সুমাইয়া। স্যার প্রেজেন্ট আছে স্যার, ও টিস্যুকে কাতর হয়ে গেছে। আচ্ছা, স্যার প্রেজেন্ট আছে, দেখা যাচ্ছে। ঠিক আছে। 13. Present, sir. সাবিন। আচ্ছা, তারপরে 40, 16, স্যার 40 প্রেজেন্ট দিছে। Present, sir. yes, 16 প্রেজেন্ট আছে, ঠিক আছে। 17, Present, sir. 18, Present, sir. আচ্ছা 19, 19, Present, sir. 20, বাড়ি চৌধুরী। Present, আছে sir. স্যার, প্রেজেন্ট আছে। আচ্ছা 21, আইমান। আসছো? আইমান, উলফাত, তাসনিম। 9, 22, স্যার ওয়েটিং এ স্যার, আপনি অ্যাকসেপ্ট করতে পারতেছেন না যে ওয়েটিং এ আচ্ছা, 3 জন আচ্ছা, আছে ঠিক আছে। এখনো। আচ্ছা, ওগুলো এগুলো রোল নাম্বার বলে দিও তো আমারে। সাবরিনা 23, Present, teacher. প্রেজেন্ট। আচ্ছা, আইমান আছে না রোল নাম্বার 21? না স্যার। নাই, ঠিক আছে। এরপরে আসো রোল নাম্বার 24। Present, sir. 24 প্রেজেন্ট। 25 Present, sir. প্রেজেন্ট। 26, স্যার 26 ওয়েটিং এ স্যার। আচ্ছা 26, 27 সাজিদুল ওয়েটিং এ স্যার। স্যার waiting এ। ও ওয়েটিং এ। আচ্ছা, তারপরে 28, Yes, sir. 28 হলো ফাহিম। 29 Yes, sir. Present, sir. নাইশা, ফারজানা হক, সেথি। নাই। 30, Sir, কন্টিনেন্ট আছে। সরি 31, present. 21, আমি এখন 31 বলতেছি। আচ্ছা, Present, sir. 21 আসছে, ঠিক আছে। 31 আছে। Present, sir. 29. আচ্ছা 30 নাই না? Present. রোল 30
রোল 9 সাইফুর রহমান Yes, 14 ব্যাচের আচ্ছা Yes, sir. 14 ব্যাচের সঞ্জিদা absent roll 25 14 ব্যাচের আদিল তো প্রায় ক্লাস আসছিল এতদিন Sir, present আছে, sir. Yes, sir. Present, sir. Yes, sir, ঠিক আছে Present, sir. 39 ঠিক আছে roll 39 roll 39 Sir, present ছিল, sir. জান্নাতুল আলম roll 51 61 Present. roll 26 থার্ড ব্যাচের জান্নাতুল আগো আসে নাই কি শেষ পেলাম না রোল 4 আর শামিমা Sir, rule 12 আছে। রোল 12 হ্যাঁ